শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি না দেখলে তুমি কখনোই ইংরেজি শিখতে পারবে না, এবং আশা করি এই ভিডিওটি তোমার কাছে অনেক 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 প্রয়োজনীয়, এবং এই ভিডিওটি যদি তুমি ভালোভাবে দেখতে পারো তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে তুমি ইংরেজিতে এক্সপার্ট হতে এই ভিডিওটি তোমাকে সহযোগিতা করবে। অন্যথায় তুমি অনেক কিছু জেনেও ইংরেজিতে বারবার ভুল করতে থাকবে। আজকে আমি তোমাদের জন্য আলোচনায় নিয়ে আসছি ফরমেশন অফ এস ফর্ম ভার্বস। ফরমেশন অফ এস ফর্ম ভার্বস তোমরা জানো প্রেজেন্ট টেন্সে একটি ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বটাও সিঙ্গুলার হয়। ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়, ভার্বকে সিঙ্গুলার ফর্ম গঠন করার নিয়মগুলো আমরা এখানে দিয়েছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব থার্ড পারসন, মেইন ভার্ব এর সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব এর সাবজেক্ট মেইন ভার্বের সাবজেক্ট আমরা একটু সংশোধন করছি। মেইন ভার্বের সাবজেক্ট ভার্ব এর মেইন ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব এর শেষে এস, ইএস, আইএস যুক্ত হয়। ভার্বের এস ফর্ম কে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব বলা হয়, আর এই ফর্মটাকে বলা হয় এস ফর্ম ভার্ব। এখন প্রশ্ন উঠতে পারে যে ইংরেজিতে তো অসংখ্য ভার্ব রয়েছে, কোনটার সাথে আমরা কি যোগ করব, কখন এস যুক্ত করব, কখন ইএস যুক্ত করব, কখন আইএস যুক্ত করব। এটার উত্তর হলো কোনো ভার্বের শেষে এস, কোন ভার্বের শেষে এস, কোন ভার্বের শেষে ইএস এবং কোন ভার্বের শেষে আইএস যুক্ত হয়। এটার সমাধান হলো যে সকল ভার্বের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ এর চয়ের মতো উচ্চারিত হলে এক্স, জেড এবং ও থাকে, সেসব ভার্বের শেষে ইএস যুক্ত হবে। এখানে যে কয়েকটা দেওয়া আছে এর মধ্যে আছে ডাবল এস, এসএইচ, সিএইচ। তবে সিএইচ এর ব্যাপারে একটি শর্ত আছে, সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হতে হবে, চয়ের মতো সফট না হলে হবে না। চয়ের মতো উচ্চারিত হলে, এরপরে যদি শেষে এক্স থাকে, জেড থাকে এবং ও থাকে তাহলে সেসব ভার্বের শেষে ইএস যুক্ত করে নিতে হবে, তাহলে এস ফর্ম হয়ে যাবে। আরেকটা নিয়ম, যে সকল ভার্বের শেষে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে সে সব ভার্বের শেষের ওয়াই বাদ দিয়ে আইএস বসে। এস ফর্ম করার জন্য সেসব ভার্বের ওয়াই বাদ দিয়ে আইএস করতে হয়, কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধু এস বসে। এই নিয়মটি তোমরা এখানে দেখতে পারো যে ভার্বের সাথে, যেমন ধরো এখানে ডাবল এস আছে, এই ডাবল এস থাকলে তোমরা এই ইএস যুক্ত করবে। এখানে ডাবল এস আছে, এই ডাবল এস থাকলে ইএস যুক্ত করতে হবে। এখানেও ডাবল এস আছে, এই ডাবল এস থাকলে ইএস যুক্ত করতে হবে। এখানে ডাবল এস আছে, এই ডাবল এস থাকলে ইএস যুক্ত করতে হবে। এখানে ডাবল এস আছে, ডাবল এস থাকলে ইএস যুক্ত করতে হবে। আমি একটু হাইলাইট করে দিলাম, এখানেও ডাবল এস আছে, ডাবল এস থাকলে ইএস যুক্ত করতে হবে। এখানে এস এইচ আছে, এস এইচটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। এখানেও এস এইচ আছে, এস এইচটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। এখানেও এস এইচ, এখানে এস এইচ,
ব্রাশ, এখানে এসএইচ, এখানে সি ক্ল্যাশ, এখানে শেষে এসএইচ আছে। তো আমরা এটাকেও হাইলাইট করে দিলাম। ক্রাশ, ক্র্যাশ অ্যাসিস আছে, ফিনিশ এসএইচ যুক্ত আছে। তো আমরা যাতে সহজেই চোখে পড়ে সেই জন্য এই হাইলাইট করা হচ্ছে, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, এরপর এখানে দেখো ক্যাচ, ক্যাচ সিএইচ এর উচ্চারণ চ এর মতো হচ্ছে, ক্যাচ, ক্যাচ মানে ধরা। ফ্যাচ, ফ্যাচ, ফ্যাচ মানে গিয়ে আনা। এরপর ম্যাচ, ম্যাচ মানে মিল করা, ম্যাচ। এরপরে টাচ, টাচ মানে স্পর্শ করা, ছোঁয়া। ওয়াচ, ওয়াচ মানে দেখা। আমরা টেলিভিশন দেখি, এটার ইংরেজি করতে হবে ওয়াচ। রিচ হলো পৌঁছা, কোথাও পৌঁছে যাওয়া, রিচ। আচ্ছা, এরপরে দেখো এখানে এক্স আছে, এক্স থাকলে আমরা বলছি যে ইএস যুক্ত হবে। বক্স মানে বক্সিং করা, তোমরা ওই দেখবা টিভিতে বক্সিং খেলা হয়। ফিক্স, ফিক্স হলো স্থির করা, এটার সাথে ইএস যুক্ত হবে। মিক্স, মিক্সের সাথে ইএস যুক্ত হবে। মিক্স হলো মিশ্রিত করা, এখানে ডাবল জেড আছে। বাজ, এটার সাথেও ইএস যুক্ত হবে, ও থাকলেও ইএস হবে। সবচেয়ে পরিচিত এই দুইটা ভার্ব তোমাদের, গো এবং ডু। এখানে তুমি যদি শুধু এস লিখে দাও তাহলে ভুল হয়ে যাবে। এরপরে ট্রাই, টি আর ওয়াই, ট্রাই, শেষে যদি তোমার ওয়াই থাকে, এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই বাদ দিয়ে আইএস করে নিতে হবে। এইটা দেখানো হয়েছে এখানে। ওয়াইটা এখানে ফ্লাই, উড়া, এখানে ওয়াই বাদ দিয়ে আইএস করতে হবে। ফ্লাই চলাচল করা, এখানে ক্রাই কান্না করা, চিৎকার করা। ক্যারি বহন করা। মেরি বিবাহ করা বা বিবাহ দেওয়া। বেরি কবর দেওয়া। এটা উচ্চারণটা খুব সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে। এটা বেরি, বি ইউ আর ওয়াই, বেরি। বাড়ি নয়, বুড়ি নয়, বেরি। হাড়ি, তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা। কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত করতে হবে। যেমন এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, তাহলে শুধু এস যোগ করতে হবে। এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, তাহলে শুধু এস যোগ করতে হবে। এখানে সেই, সেই, এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, এখানে এস যুক্ত করতে হবে। এখানে প্লেই, প্লেই, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যুক্ত করতে হবে। এনজয়, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যুক্ত করতে হবে। ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যুক্ত করতে হবে। এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যুক্ত করতে হবে। এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, শুধু এস যুক্ত করতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম। আমরা আগে যে নিয়মটা বলেছি সেটার একটা ব্যতিক্রম, যে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াই পরিবর্তিত হয়ে আই ইএস যুক্ত করতে হয়, কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস বসে। আর এই যে আমরা নিয়মগুলো আলোচনা করেছি, এই নিয়মের বাহিরে অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে ভার্বের শেষে শুধু এস বসিয়ে ভার্বের এস ফর্ম করতে হয়। যেমন ধরো ভার্বের সাথে কে আছে, এখন এস যোগ করলাম। ভার্বের সাথে টি আছে, এখানে এস যোগ করলাম। ভার্বের সাথে ডব্লিউ আছে, এখানে এস যোগ করলাম। ই আছে, এস যোগ করলাম। ভার্বের সাথে ই আছে, এস যোগ করলাম। রাইটের সাথে ই আছে, এস যোগ করলাম। রিসাইটের সাথে ই আছে, এস যোগ করতে হবে। লাইক,
এস যোগ করলাম, হেইট এস যোগ করলাম, ড্রাইভ এস যোগ করলাম, ওয়ার্কের সাথে এস যোগ করলাম, ওয়ার্কের সাথে এস যুক্ত করলাম। নোট, একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে হি, শি, ইট এই তিনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্রোনাউন। আরও প্রোনাউন অবশ্য আছে, তোমাদের এই মুহূর্তে আমি এই তিনটির সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। আরও থার্ড পারসন সিঙ্গুলারের প্রোনাউন আছে। তো যে কোনো একটিমাত্র নাউন থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন রহিম, করিম, মিম, আসলাম ইত্যাদি। তো আমরা জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেইন ভার্বের সাথে কখন এস বসে, কখন ইএস বসে, কখন আইইএস বসে। আশা করি তোমরা এই নিয়মগুলো ভালোভাবে রপ্ত করবে। আরেকটা জিনিস এখন আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে তোমরা জানো যে টেন্সের মধ্যে 12 প্রকার টেন্স আছে, তার মধ্যে 6 প্রকার টেন্স হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস 1, পাস্ট কন্টিনিউয়াস 2, ফিউচার কন্টিনিউয়াস 3। আরেকটা আছে, আরও আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 5, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস 6। এভাবে 12টি টেন্সের মধ্যে 6টি টেন্সই আছে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চাই তাহলে প্রপারলি আমাদেরকে আইএনজি যুক্ত ভার্ব প্রয়োজন হবে, কারণ আইএনজি যুক্ত ভার্ব ব্যতীত কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না এবং কখনো হবেও না। এখন আইএনজি যুক্ত করার যে নিয়মগুলো সেগুলো আমাদের যত্ন সহকারে শিখে নিতে হবে। এখন তোমাদেরকে আমি আইএনজি যুক্ত করার নিয়মগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল রূপ গঠন করতে হয়। আইএনজি যুক্ত রূপটা কখনো জেরান্ড হয়, আবার কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমরা এখানে আইএনজি যুক্ত ভার্বের সম্পর্কেই কথা বলবো। এর পরবর্তী অন্য কোনো এক লেসনে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি যোগ করার ব্যাপারে কিছু নিয়ম অনুসৃত হয়। নিম্নে এগুলো প্রদান করা হলো। ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল রূপের শেষ অক্ষর ই থাকলে ই তুলে দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। এটা হচ্ছে প্রথম নিয়ম। আমি দেখেছি তোমরা অনেকেই এখানে ভুল করে থাকো। ই এর সাথেই তোমরা আইএনজি যুক্ত করে দাও, ইটা বাদ দাও না। এতে তোমরা কিছু লিখলে তোমাদের যে এই আইএনজি যুক্ত করার ব্যাপারে জ্ঞান নেই সেটা শিক্ষকের কাছে ধরা পড়ে যায়, আর ধরা পড়ে গেলে তখন তোমার নাম্বার এমনিতেই কমে আসে। আমাদের জানার দরকার আছে, আমরা শুধু নাম্বার পাওয়ার জন্যই পড়াশোনা করি না, আমাদের বাস্তব জীবনে আমরা নাম্বার পাওয়ার বাইরেও আরও অনেক কাজ করতে হয়। আচ্ছা, আমরা দেখি, কথা না বাড়িয়ে। রাইটের সাথে ই আছে, আইএনজি যুক্ত করার সময় আমরা ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করলাম। লিভ শব্দের অর্থ বাস করা, এটার সাথে ই আছে, আমরা ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করলাম। রাইড হলো চড়া, ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করলাম। স্মাইল হলো মৃদু হাসা বা মুচকি হাসা, স্মাইলিং। হাইড হলো লুকানো, তো ই বাদ দিয়ে আমরা আইএনজি যুক্ত করব, হাইডিং। হোপ আশা করা, ই আছে শেষে, ই বাদ দিয়ে আমরা আইএনজি যুক্ত করব। এরপরে কাম, এটা অতি পরিচিত শব্দ বা অতি পরিচিত ভার্ব। কাম অর্থ আসা, এবং এটা দেখো ই আছে, ইটা যদি তোমরা বাদ না দাও তাহলে তোমাদের ভুল হয়ে যাবে। ই কামিং। আরগু, আরগু মানে তর্ক করা, এটার সাথে ই আছে, আইএনজি যোগ করতে হলে ই বাদ দিতে হবে। এরপর বাইট হলো কামড়ানো, এখানে ই আছে, আইএনজি যোগ করার সময় ই বাদ দিতে হবে। তোমরা অনেক সময় ভুল করে এখানে ডাবলটি দিয়ে দাও, যেটা নিয়মটা না জানার কারণে এই ভুলটা হয়ে থাকে। এরপর দেখো ড্যান্স, নৃত্য করা, নাচা। এই ড্যান্সের সাথে আমরা যখন আইএনজি যুক্ত করব তখন ই বাদ দিতে হবে। ডান্সিং। কনফিউজ, কনফিউজের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, ওই যে শেষে
এই ইটা বাদ দিতে হবে। কনফিউজ অর্থ হলো দ্বিধাগ্রস্ত হওয়া বা কিং কর্তব্য বিমূঢ় হওয়া বা আক্কেল গুরুম হওয়া, বাংলাতে অনেক অর্থ আছে। হ্যাভ অর্থ থাকা, যা অধিকার অর্থে ব্যবহার করা হয়, ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হয়, হ্যাভিং। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এর কিছু ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রমগুলো আমাদেরকে মনে রাখতে হবে কষ্ট করে। ব্যতিক্রমগুলি কিন্তু নিয়ম নয়, ব্যতিক্রম কখনো নিয়ম হয় না। তো যেমন ধরো, আমরা বলেছিলাম যে শেষে ই থাকলে ইটা বাদ দিতে হবে, কিন্তু এইখানে বি বি ই বি বি ভার্বের সাথে শেষে ই আছে। ইটা হচ্ছে একটা ভাওয়েল আর বি হচ্ছে কনসোনেন্ট। তো কমপক্ষে আইএনজি যুক্ত করতে হলে বি এর শরীরের সাথে ইটাকে রেখেই দিতে হবে, না দিয়ে আমরা আইএনজি যুক্ত করতে পারবো না। তাই বি এর সাথে আইএনজি যুক্ত করার সময় ইটা থেকে যায়। এরপর ডাই, ডি ওয়াই ই, ডাই এর সাথে আইএনজি যুক্ত করার সময় ইটা থেকে যায়। ডাই শব্দের অর্থ রং করা, ডি ওয়াই ই, ডাই, এটার অর্থ রং করা, কাপড়ে রং করা হয়, এটা তোমরা জানো। কিন্তু মূল ভার্বের শেষে ডাবল ই থাকলে তা বাদ যায় না। যেমন এগ্রি, এ জি আর ডাবল ই, এগ্রি যুগ আইএনজি এগ্রিং, সি যুগ আইএনজি সিং, ফ্লি যুগ আইএনজি ফ্লিং। এগ্রি অর্থ সম্মত হওয়া, সি অর্থ দেখা, এটা তোমরা সবাই জানো। ফ্লি অর্থ পলায়ন করা। এরপরের নিয়ম, এক সিলেবল যুক্ত ভার্বের মূল রূপের শেষ অক্ষর কনসোনেন্ট হলে এবং তার আগে একটি মাত্র ভাওয়েল থাকলে, সিঙ্গেল ভাওয়েল সিঙ্গেল কনসোনেন্ট, শেষ অক্ষর অর্থাৎ শেষ কনসোনেন্টটি দিতে হয় এবং পরে আইএনজি যুক্ত করতে হয়। যেমন সুইম, এই সুইমের আগে আই আছে, এটা ভাওয়েল, এরপর একটা কনসোনেন্ট। এখন আইএনজি যুক্ত করার সময় সুইমের সাথে তোমাকে আরেকটা এম দিতে হবে, সুইমিং। ড্রপ, এখানে পি আছে, পি এর সাথে আরেকটা পি দিয়ে আইএনজি যুক্ত করতে হবে, ড্রপিং। হাম, হাম হলো গুনগুন করা, হামের শেষে এম আছে বা আগে ভাওয়েল আছে, এই আইএনজি যুক্ত করার সময় হামিং। রান হলো দৌড়া, আইএনজি যুক্ত করার সময় আরেকটা এন দিতে হবে, দিয়ে আইএনজি যুক্ত করতে হবে, রানিং। এরপরে কাট, এটা কাটা, কাটের সাথে আরেকটা টি যুক্ত করে আইএনজি যুক্ত করতে হবে, কাটিং। সেট, স্থাপন করা, তো সেটের সাথে আইএনজি যুক্ত করার সময় আরেকটা টি দিতে হবে, সেটিং। এরপরে হুইপ হলো চাবুক মারা, হুইপিং, যেটার সাথে দুইটা পি দিতে হবে। ব্যাট, ব্যাট, এটা বি এটি ব্যাট, শেষে এটি আছে, এরপরে আগে ভাওয়েল আছে, এই জন্য আইএনজি যুক্ত করার সময় এই টি ডাবল হয়ে যাবে, ব্যাটিং মানে ব্যাট করা। ক্রিকেট খেলায় তোমরা ব্যাট করতে দেখো। কিন্তু শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে এই নিয়মটা খাটবে না। কারণ তোমরা জানো শেষের ওয়াই এবং ডাব্লিউ, শেষের ওয়াই এবং ডাব্লিউ এগুলো ভাওয়েল, তাহলে পাশাপাশি দুইটা ভাওয়েল হয়ে যায়, ওয়াইটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, ওয়াইটাও ভাওয়েল, ইউটাও ভাওয়েল। এই ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না। যেমন বাইয়ের সাথে আমরা আইএনজি যুক্ত করলে বাইং হবে, সেই এর সাথে এইটাও ভাওয়েল, এর আগেরটাও ভাওয়েল, সেই সেই। এরপর একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষ সিলেবলের শেষে একটি ভাওয়েল থাকলে এবং পরে একটি কনসোনেন্ট থাকলে এবং শেষ সিলেবলে শ্বাসাঘাত অ্যাকসেন্ট পড়লে শেষ কনসোনেন্টটি অর্থাৎ ব্যঞ্জন বর্ণটি দিতে হবে। যেমন রিগ্রেটিং, রিগ্রেট, রিগ্রেট, এই শেষের অংশটাতে স্ট্রেস পড়ছে, অ্যাকসেন্ট পড়ছে, মানে জোর দেওয়া হচ্ছে। ইংরেজি শব্দ উচ্চারণ করার সময় শব্দের হয় প্রথম অংশে বা মাঝ অংশে বা শেষের অংশে জোর দিতে হয়। এখানে এই জি
আর ই টি এই অংশে জোর পড়বে, এই জন্য এটাকে আইএনজি যুক্ত করার সময় শেষের যে টিটে আছে সেই টিটে ডাবল করে নিতে হবে। এরকম আরো কিছু আছে, যেমন অমিট, এখানে অমিটের শেষে টি আছে, এরপরে আই আছে, ভাওয়েল আছে, এই শেষে আরেকটা টি দিয়ে আমরা আইএনজি যুক্ত করছি। গিন, শেষের অংশে স্ট্রেস পড়ছে, এই গিন অংশে শেষ স্ট্রেস বা জোর পড়েছে, এই জন্য বিগিন এন যুক্ত করে আরেকটা এন দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। অকার, অকারিং, এখানে আরেকটা আর দিতে হবে। কনফার, কনফার, এখানে আরেকটা আর দিতে হবে, দিয়ে কনফারিং করতে হবে। পারমিট, এখানে পারমিট শেষে টি আছে, আই আছে, এই জন্য আরেকটা টি দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। পারমিটিং। প্রেফার, প্রেফারিং, প্রেফারিং, অধিকতর, প্রেফার শব্দটা অধিকতর পছন্দ করা। কিন্তু শেষ সিলেবলে স্ট্রেস না পড়লে এই নিয়ম খাটে না। যেমন ধরো এন্টার, এন্টার, এখানে টি ই আর, এখানে শেষ সিলেবলে স্ট্রেস পড়ছে না, এই জন্য এটার সাথে আইএনজি যুক্ত হবার সময় আরটা দিতে হবে না। এন্টারিং। ভিজিট, শেষ সিলেবলে স্ট্রেস পড়ে না, এই জন্য ভিজিটের সাথে আইএনজি যুক্ত করার সময় শেষেরটি দিতে হবে না। হ্যাপেন, এখানে এই শেষ সিলেবলে স্ট্রেস পড়ে না, এই জন্য হ্যাপেনের সাথে আরেকটা এন যুক্ত হবে না। ডেভেলপ, এখানেও শেষে স্ট্রেস পড়ে না, এই জন্য আইএনজি যুক্ত করার সময় ডেভেলপিং করতে হবে, এখানে পি কে ডাবল করা যাবে না। রিমেম্বার, রিমেম্বার, এখানে আইএনজি যুক্ত করার সময় শুধু আইএনজি যুক্ত করে দিতে হবে, এখানে আর কে ডাবল করা যাবে না। এখন একটি প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে কোন অংশে জোর পড়েছে এবং কোন অংশে জোর পড়ে না? সেটা অবশ্য অনেক কঠিন ব্যাপার, তোমাদেরকে এই ভার্বগুলো মুখস্থ করে নিলেই তোমরা তোমাদের কাজ চালিয়ে নিতে পারবে, অথবা তোমাদেরকে এই উচ্চারণের জন্য একটি ভালো অভিধান ব্যবহার করতে হবে। সেই অভিধান থেকে প্রত্যেক অভিধানে, ভালো অভিধানে ভার্বের 5টা রূপই দেওয়া থাকে। বেস ফর্ম দেওয়া থাকে, এস ফর্ম দেওয়া থাকে, আইএনজি ফর্ম দেওয়া থাকে, পাস্ট ফর্ম দেওয়া থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে। তো তোমরা একটা ভালো অভিধান ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি জিনিস লক্ষ্য করো, ভার্বের সাথে শেষে যদি আই ই থাকে, আই ই, ভার্বের শেষে আই ই থাকলে এই আই এর পরিবর্তে ওয়াই দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যেমন এল আই ই, লাই, লাই হইল শয়ন করা বা মিথ্যা বলা, এখানে এল ওয়াই রেখে এখানে এল এর সাথে আই উঠিয়ে দিয়ে ওয়াই দিতে হবে, তারপর আমরা আইএনজি যুক্ত করব, লাইং। অনুরূপভাবে ডাই, ডাই হলো মৃত্যুবরণ করা বা মারা যাওয়া, তো ডাইয়ের সাথে আই ই বাদ দিয়ে আমরা ওয়াই যুক্ত করব, দিয়ে আইএনজি যুক্ত করব, ডাইং। ডাইং মানে মুমূর্ষু। টাই, টি আই ই, টাই হলো বেঁধে ফেলা কাউকে, তো এখানে আই ই বাদ দিয়ে আমরা ওয়াই যোগ দিব এবং আইএনজি যুক্ত করব, ইত্যাদি। সরি। আরেকটা জিনিস, ইন ব্রিটিশ ইংলিশ, তোমরা জানো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশের ইংলিশের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য আছে। ব্রিটিশ ইংলিশে ভার্বের শেষে এল থাকলে এবং এল এর আগে একটি মাত্র ভাওয়েল থাকলে আইএনজি যোগ করার সময় এলটি সর্বদা দিতে হয়। যেমন ক্যান্সেল, ক্যান্সেলিং, ক্যান্সেলিং। ট্রাভেল, এল আছে, আইএনজি যুক্ত করার সময় আরেকটা এল দিতে হবে এবং আইএনজি যুক্ত করতে হবে, ট্রাভেলিং। সিগন্যাল, এখানে শেষে এল আছে, তাহলে এখানে আরেকটা এল দিতে হবে, সিগন্যালিং। কোয়ারেল, শেষে এল আছে এবং আরেকটা এল দিয়ে তারপর আইএনজি যুক্ত করতে হবে, কোয়ারেলিং, এটসেট্রা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এগুলো আগে জানতে? যারা জানতে তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। আর যারা জানতে না তাদেরকে আজকে অবশ্যই শিখতে হবে
এই প্রতিজ্ঞা করেই তোমরা ভিডিওটি দেখবে। ভার্বের শেষে সি থাকলে আইএনজি যোগ করার সময় সি এর স্থলে সি কে হয়। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় নিয়ম, এটাও মনে রাখতে হবে। যেমন আমরা দেখি ফ্রলিক, ফ্রলিক এখানে সি আছে, তো ফ্রলিক এর সাথে আইএনজি যোগ করার সময় কে সি এর সাথে কে দিতে হবে। ফ্রলিকিং, ফ্রলিকিং, ফ্রলিকিং শব্দের অর্থ হলো প্রাণবন্ত ও আনন্দোচ্ছলভাবে খেলে বেড়ানো। ছোট ছোট ছেলেমেয়েরা দেখবা যে উঠোনে সারাদিন আনন্দ উচ্ছলভাবে বা প্রাণবন্তভাবে খেলা করে, এটা ফ্রলিকিং। মিমিক, মিমিক হলো অনুকরণ করা, কাউকে শিশুরা অনুকরণ প্রিয়, তারা অনুকরণ করতে পারে বড়দেরকে। তো মিমিক এর সাথে সি এর সাথে কে যোগ করে আইএনজি যুক্ত করতে হবে, মিমিকিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের একটি জিনিস সবসময় মনে রাখতে হবে যে ইংরেজি ভার্বের মেইন ভার্ব যেগুলো আছে এগুলোর কমপক্ষে 5টি করে ফর্ম আছে। এই 5টি ফর্ম যদি তুমি না জানো তাহলে তুমি টেন্স গঠন করতে পারবে না, ভয়েস করতে পারবে না, অর্থাৎ ইংরেজির জগতে তুমি চিরদিন দুর্বলই থেকে যাবে। তো এটা আমি ইংরেজিতে লিখে দিয়েছি। অলওয়েজ বিয়ার ইন মাইন্ড দ্যাট, সর্বদা মনে রাখবে যে ইংলিশ মেইন ভার্বস হ্যাভ 5 ফর্মস। ইংলিশ মেইন ভার্বগুলোর 5টি ফর্ম আছে। দে আর অ্যাজ ফলোস, এগুলো নিম্নরূপ। যেমন আমরা আগে আলোচনা করেছি ভার্বের বেস ফর্ম বা মূল রূপ। টু ছাড়া যে ফর্মটা হয় সেটা হচ্ছে বেস ফর্ম, যেটা ডিকশনারিতে প্রথমেই দেওয়া থাকে। কিন্তু টু সহ ইনফিনিটিভ হয়, যখন বেস ফর্মের সাথে আমরা টু ব্যবহার করি তখন সেটাকে ইনফিনিটিভ বলা হয়। তো মনে রাখবে যে ইনফিনিটিভ টেন্স গঠনে কাজে লাগে না, এটা টেন্স নির্দেশ করে না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা আমরা ভার্বের চ্যাপ্টারে আলোচনা করব, তখন সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। যে প্রথমেই আমরা দেখে নিলাম যে ভার্বের বেস ফর্ম, তারপর আছে এস ফর্ম, যে বিষয়গুলো আমরা পড়ে এসেছি, এস ফর্ম, তারপর আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 5টি ফর্ম যদি তুমি সঠিকভাবে তৈরি করতে না পারো তাহলে তুমি অনেক অনেক ইংরেজি জানার পরেও ভুল করতে থাকবে, আর ভুলের জন্য তুমি হাসির পাত্র হবে এবং তোমাকে পরীক্ষায় নাম্বার পাওয়ার ক্ষেত্রে ইউ উইল গেট পুয়ার মার্কস, সেটা তোমাকে মনে রাখতেই হবে। আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বেস ফর্ম, এস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো রাইট, এই যে বেস ফর্ম, রাইটের সাথে এস যুক্ত করলে হয় এস ফর্ম, রাইটের সাথে আইএনজি যুক্ত করলে হয় আইএনজি ফর্ম, রোট করলে হয় পাস্ট ফর্ম, রিটেন, অনেকে রাইটেন বলে থাকে কিন্তু উচ্চারণটা অ্যাকচুয়ালি রাইটেন নয়, এটা রিটেন। পাস্ট পার্টিসিপল রিটেন, মনে রাখতে হবে যে রিটেন। ইট বেস ফর্ম, এটার সাথে এস যুক্ত করলে ইটস এস ফর্ম, ইটের সাথে আইএনজি যুক্ত করলে ইটিং। পাস্ট ফর্ম হচ্ছে এইট, এ টি ই, এইট। এটা ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে প্রভেদ রয়েছে, তো আমরা ব্রিটিশ উচ্চারণ ফলো করি ভিতরে আমরা এইট বলেছি এখানে। পাস্ট পার্টিসিপল ইটেন। অনেক সময় আমরা এই আমেরিকান উচ্চারণও ব্যবহার করে থাকি, যখন যেটা যার কাছে সুন্দর লাগে তারা সেটা ফলো করে, তবে একসাথে দুইটাকেই ব্যবহার করা সম্ভবত ঠিক হবে না। ব্রিটিশ ব্যবহার করলে ব্রিটিশ, আমেরিকা ব্যবহার করলে আমেরিকা, অস্ট্রেলিয়ান ব্যবহার করলে অস্ট্রেলিয়ান। ডু হচ্ছে করা, এটা তোমরা সবাই জানো, কোনো কাজ করা, ডু। এটার সাথে ও আছে যে ইএস যুক্ত করে এস ফর্ম গঠন করা হয়েছে, ডু এর সাথে আইজি যুক্ত করা করলে ডুইং হয়, এটা আইএনজি ফর্ম। পাস্ট টেন্স ডিড এবং পাস্ট পার্টিসিপল ডান। তোমাদেরকে মনে রাখতে হবে অল দিস টেন্সেস ক্যান বি মেড উইথ দিস 5 ফর্মস অফ ভার্বস। এই 5টা ফর্ম ব্যতীত তুমি টেন্সগুলো গঠন করতে পারবে না। আমি তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমরা 6টি টেন্স গঠন করার জন্য আইএনজি ফর্মের প্রয়োজন পড়ে।
আর তিনটি টেন্স গঠন করার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল প্রয়োজন পড়ে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এগুলোর আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। এবং তিনটি ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেস ফর্ম অ্যাস ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু পাস্ট ফর্ম বসে, ফিউচার ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে এবং তার আগে শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটি অতি সহজেই পেয়ে যাবে। তোমাদের কোনো পরিশ্রম ছাড়াই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন। সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।